Today I went to the Arkishas Fortress in Oslo, Norway. তো সকালে ব্রেকফাস্ট করে হোস্টেল থেকে বের হয়ে গেলাম পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে সেই ফরেস্টে যাওয়ার জন্য। ইউরোপিয়ান সাম্রাজ্য নিয়ে যাদের একটুখানি আইডিয়া আছে তারা জানেন যে ইউরোপিয়ান এই কিংডমগুলা যেমন নরওয়ে, সুইডেন এগুলো একটা কিংডম ছিল। আর এই একটা কিংডমের রাজাদের মধ্যে কিন্তু যুদ্ধ লেগেই থাকতো নিজেদের ভূখণ্ড বাড়ানোর জন্য। আর প্রত্যেকটা কিংডমের রাজারা বা সৈন্যরা প্রতিপক্ষ দলের আক্রমণ থেকে যাতে নিজেদেরকে রক্ষা করতে পারে এটার জন্য তারা এরকম বড় বড় ফর্ট্রেস বানাইছে, যেটা অনেকটা ওয়াচ টাওয়ারের মতো কাজে দিত। পাহাড়ের উপরে তারা এসব ফর্ট্রেস বানায় রাখছে এবং এই ওয়াচ টাওয়ার দিয়ে তারা নজরদারি রাখতো যাতে করে কোনো আক্রমণ তাদের উপর না হয়। ফর্ট্রেসটা বেসিক্যালি অনেক বড়, আর এই ফর্ট্রেসটার মধ্যে শুধুমাত্র বড় যে ম্যানশনটা আছে, মানে মেইন যে ফর্ট্রেসটা যেটা সেই রাজা বাদশার আমলে তৈরি হয়েছিল, এটার বাইরেও একটা হচ্ছে রেজিস্ট্যান্ট মিউজিয়াম আর এটা হচ্ছে আর্মি মিউজিয়ামও আছে। আর এই যে রাস্তাটা এখানে আমি এখন দাঁড়ায় আছি, আর প্রায় 100 বছর আগে এই রাস্তাটা এরকম ছিল, একদম বরফে ঢাকা, গাছপালা দিয়ে ঢাকা। কোনো একটা ইভেন্ট হয়েছিল সেরকমই একটা ইমেজ এখানে লাগানো। যাই হোক, হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম একটু সামনের দিকে, আর যেতে যেতে দেখলাম যে এখানে কিছু মেমোরিয়ালও আছে। এটা বেসিক্যালি যারা হচ্ছে গিয়ে যুদ্ধে অংশ নিয়েছিল, বেসিক্যালি এটা কাদের জন্য বানানো সেটা আমি জানি না পার্টিকুলারলি, বাট দেখলাম যে ভালোই মেমোরিয়ালের মধ্যে ফুল টুল দিয়ে অনেকেই তাদের রেসপেক্ট শো করছিল টু দ্য ওয়ারিয়র্স। শুরুতে আমি যাচ্ছিলাম ম্যানশনের দিকে, বাট দেখেন এখানে কিন্তু নিচের দিকে একদম আন্ডারগ্রাউন্ডে এরকম বড় বড় কী বলবো আয়নাঘর টাইপের কিছু একটা আছে যেখানে সাধারণত বন্দি করে রাখতো। যাই হোক, চলে যাচ্ছিলাম আস্তে আস্তে ফার্স্টে ম্যানশনটা ঘোরার জন্য, এরপরে আমরা যাব রেজিস্ট্যান্স মিউজিয়াম আর এরপরে যাব আর্মি মিউজিয়ামে। সেই দিন উইকেন্ড হওয়াতে অনেক মানুষজনই এখানে ছিল, অনেক ভিজিটররা ছিল এই জায়গাটাতে। আর এটা হচ্ছে ম্যানশনটার এন্ট্রান্স। সো টিকিট কাটার পরে ঢুকে গেলাম ম্যানশনের ভিতরে। ম্যানশনটাতে ঢুকতেই দেখলাম এরকম আগের আমলের একদম সেই রাজাবাসার আমলের ড্রেস, কিছু ফার্নিচার্স এখানে সংরক্ষণ করে রাখা। দেখতে খুবই রোমাঞ্চকর লাগতেছিল। আর আস্তে আস্তে যখন একটু ভিতর দিকে যাচ্ছিলাম, এটা বেসিক্যালি আন্ডারগ্রাউন্ডের দিকে নিয়ে যাচ্ছিলো। আর যাইতে যাইতে অনেস্টলি একটু ভয় লাগতেছিল, কারণ জায়গাটা খুবই ন্যারো, আর কেউ যদি পিছন দিয়ে দরজা কোনো আটকায় দেয় তাহলে এখানে বন্দি হয়ে গেলে জীবনেও ফেরত আসা পসিবল না। সো দেখেন একদম ভিতরের দিকে আমি যাচ্ছিলাম, আর যে দেখলাম যে এখানে কিছু কিছু জায়গা একটু বন্ধ, মানে সবার জন্য খোলা না। একটুখানি সামনে যেতে যেতে দেখলাম যে এখানে আরও একটা এরকম বন্দি করার জেলখানা আছে, যেখানে কয়েদিদের ধরার পরে মানে শত্রুপক্ষদের এখানে বন্দি করে রাখতো। মানে জায়গাটা দেখতে এতটা ভয়াবহ লাগতেছিল, মানে খুবই অন্যরকম একটা ফিলিং আসতেছিল যে এত বছরের, এত শত শত বছরের পুরনো একটা ম্যানশনের ভিতরে আমি আছি। বর্তমান যুগে অনেক ধরনের টেকনোলজি আছে, অ্যাভেলেবেল আছে, যার কারণে এরকম একটা ম্যানশন বানানো খুব একটা বড় ব্যাপার না। বাট হাজার হাজার বছর আগে এত ম্যান পাওয়ার নিয়ে বিশাল বড় একটা ম্যানশন বানানো, তারপর এখানে এত এত গোপন ঘর আছে, এরকম জেলখানা, এবং এত ভালো মতো আর্কিটেকচারাল একটা প্ল্যানিং করে বানানো যায় সেটা ভাবতেই কিন্তু অবাক লাগছিল। যাই হোক, এখানে আরেকটা গ্রুপ ছিল এবং তাদের সাথে একটা ট্যুর গাইড ছিল। সেই ট্যুর গাইড তাদেরকে নরওয়েজিয়ান ভাষায় এই মহলটা সম্পর্কে জানাচ্ছিল যে এখানে কী হয়েছে কী না হয়েছে। আর বেসিকলি সেখানে একটা রুম আছে, এই রুমটার ভিতরে যেখানে দেখতে পারবেন। তো এই ম্যানশনটার মধ্যে, এই ম্যানশনটার যে রাজা ছিল সেই রাজার মাথা, মানে সে যুদ্ধে মারা যাওয়ার পরে তার মাথা পাওয়া গেছিলো বাট বডি পাওয়া যায় নাই। তো তার হেডটা এখানে কবর দেওয়া। এখান থেকে এরপরে আমি চলে গেলাম উপরের দিকে, আর উপরে গিয়ে দেখলাম যে এটা একটা চার্চ। বেসিক্যালি এই মহলটা একটা চার্চ, এখানে অনেক পূজা প্রার্থনা অনেক কিছু হয়। আই মিন খ্রিশ্চান ধর্মের যেই যা কিছু থাকে খ্রিশ্চান ধর্মাবলম্বীদের জন্য। আর এটা বেসিক্যালি সেই পুরানো আমলেরই চার্চ। এই ম্যানশনটার ভিতরে এই চার্চটা ছিল, যেখানে এখানকার রাজা সৈন্যরা তারা এখানে তাদের ধর্মীয় আচার আচরণ পালন করতো। এই মহলটা বিশাল বড়, যতই আমি এদিক ওদিকে যেতেছিলাম তত বেশি আরও অবাক হচ্ছিলাম আমি। আর এখন আমরা চলে আসছি এখানকার যে রাজা বাদশাদের যেখানকার মানে যেখানে তারা মিটিং করতো বা তাদের যে অফিস রুম ছিল। আর এইখানে আশেপাশে অনেক কিছু রাখা, সেই পুরানো আমলের ফার্নিচার টার্নিচার আছে যেগুলোতে হাত দেওয়া একবারেই নিষেধ। আর এই তো এটা হচ্ছে একটা রানীর, আই মিন সেই আমলের রানীর আয়না। সো আয়নার সামনে দাঁড়ায় একটু আমি পোজ মারলাম। এরপরে চলে গেলাম আরেকটা রুমে। এই রুমের ভিতরে দেখলাম যে অনেক পুরনো পুরনো ফার্নিচার চেয়ার রাখা আছে। আর এই জায়গাটাতে এই পুরা ম্যানশনটার একটা নকশা দেওয়া। বেসিক্যালি এই ম্যানশনটা একটা নদীর পাশে করা, আর বিশাল একটা পাহাড়ের উপরে করা, যাতে করে পুরা সিটিটার উপরে নজরদারি করা যায়। যদিও এখন আর সেটা পসিবল হয় না, কজ অনেকটা বেশি সিটি ডেভেলপমেন্টের কারণে চারপাশে খুব একটা বেশি দেখা যায় না। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন যে সেই সময় সৈন্যরা যে যুদ্ধ করতো সেই আমলের পুরান
সেই তলোয়ারগুলো রাখা। এখানে এরকম একটা সিন্দুকও আছে। এগুলো দেখতে দেখতে আরেকটুখানি সামনে চলে গেলাম, আর পরে দেখলাম যে এন্ট্রান্সটা ওইখান থেকে বন্ধ, মানে এরপরে আর যাওয়া যায় না। সো এতটুকু দেখার পরেই আবার ঘুরে অন্যান্য জায়গায় যেতে হয়েছে। হাঁটতে হাঁটতে চলে আসলাম উপরের তলায়। উপরের তলায় তাদের ডাইনিং রুম আছে, এখানে রাজাবাসারা বসে বসে ডিনার করতো, লাঞ্চ করতো। আর এখানে অনেক ধরনের প্লেট বাটি আছে, জগ বাটি গ্লাস সব কিছু সেগুলো সেই পুরান আমলের। আর এই যে এই ছোট ছোট টেবিল, এখানে বসে বসে তারা ক্যান্ডেল লাইট ডিনার করতো। এই ম্যানশনের আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এখানে প্রত্যেকটা জায়গায় জায়গায় এরকম তৈলচিত্র বা অয়েল পেন্টিং রাখা, এবং সেটা কিন্তু সেই পুরোনো আমলের অয়েল পেন্টিং, কারণ সেই সময় তো ছবি তোলা যেত না। আর রাজাবাসার এরকম সুন্দর করে ড্রেস আপ করে করে ছবি আঁকাই নিত শিল্পীদের থেকে। আর আমার ভাবতে অবাক লাগে আগেরকার সময়ের ড্রেসিং সেন্স কতটা স্ট্রিক্ট ছিল। লাইক ইমাজিন প্রতিদিন সকালবেলা উঠে আপনি এভাবে একগাদা মেকআপ নিচ্ছেন, আর এত ভারী ভারী ড্রেস জুয়েলারি পরে আপনি সারাদিন ক্যারি করতেছেন, আর রাত্রেবেলা এগুলো সব খুলে আপনার ঘুমানো লাগতেছে, লাইক পুরোটাই হিন্দি সিরিয়ালের মতো। এরপরে চলে আসলাম একটা বৈঠকখানার দিকে। এখানে বেসিক্যালি যুদ্ধের টাইমে বা যুদ্ধের আগে পরে অনেক ধরনের নীল নকশা বা তাদের প্ল্যানিং প্রোগ্রামিং করা হতো। বাই দ্য ওয়ে এই ম্যানশনটার কিন্তু অনেক ধরনের ঘোস্ট স্টোরিও আছে। আর এই ম্যানশনটা ঘুরতে ঘুরতে সবচেয়ে বেটার যেটা লাগছে, এখানে ঘুরতে আপনার অ্যাকচুয়ালি কোনো গাইডের প্রয়োজন হবে না। এখানে জায়গায় জায়গায় কিউআর কোড দেওয়া থাকে, আর সেই কিউআর কোডগুলো স্ক্যান করলেই কিন্তু এই মহলের যত ধরনের স্টোরি আছে, ভূতের স্টোরি হোক, যাই কিছু হোক, সব কিছু একদম পুরো আপনি আপনার ফোনের স্ক্রিনে দেখতে পারবেন, পড়তে পারবেন আর ঘুরতে পারবেন। হাঁটতে হাঁটতে চলে আসলাম ম্যানশনের একদম টপ ফ্লোরে। যদিও টপ ফ্লোর না, এটার উপরে আরও আছে, বাট এন্ট্রি আর রেস্ট্রিক্টেড ছিল আর কি, এর উপরে আর যাওয়া যাবে না। তো চলে আসলাম হল অফ ওলাভে। এটাও একটা মিটিং হল, এখানে বসে তারা অনেক ধরনের মিটিং করতো, অনেক কিছুই হইতো। আর এটা একদম মানে একদম ছাদের উপরে, এটার উপরে একদম টপ লেভেলের শেড দেওয়া। আর এই হল অফ ওলাভেরও কিন্তু একটা ঘোস্ট স্টোরি আছে, আর এখানে কিউআর কোডও দেওয়া আছে। এগুলো দেখে অনেক ধরনের স্টোরি জানা যায়। বাই দ্য ওয়ে, ইফ ইউ গেস রিয়েলি ওয়ান্ট টু নো অ্যাবাউট দিস ম্যানশন আর এটার স্টোরি বা ঘোস্ট স্টোরি যদি আপনারা শুনতে চান, তাহলে আমার কিউআর কোডটা এখানে দেওয়া থাকবে, প্লিজ স্ক্যান ইট, আর এখানে আপনি এই ম্যানশনের পুরো ডিটেলসটা পেয়ে যাবেন। ওলাফলের ভিতরে অনেক ধরনের ছোটো ছোটো পেন্টিং করা ছিল। এটা বেসিক্যালি সেই পুরোনো আমলের কোনো পেন্টিং না, বাট রিসেন্ট ইয়ার্সে বা হয়তো বা 50-60 বছর আগে কিছু পেইন্টার্সরা এখানে কিছু পেন্টিং করে রেখে গেছে এই হলটা নিয়ে বা এই ম্যানশনটা নিয়ে। সো সেই পেন্টিংগুলোই ছিল। যাই হোক, এরপরে হাঁটতে হাঁটতে নিচে চলে আসলাম। নিচে আসার পরে চলে আসলাম এই ম্যানশনের রাজপুত্রের অফিস রুম, যার নাম হেনরিক। আর এই অফিস রুমের ভিতরে কিন্তু তার কিছু ইউজ জিনিসপত্র, তার তয়লা, তার জামা কাপড়, তার কিছু ব্ল্যাঙ্কেট, এগুলোও রাখা ছিল। চেয়ার টেবিল সব কিছু একদম আগের অবস্থায় যেরকম ছিল সেরকমই রাখা। আর এই রুমটার একদম দরজার সামনে একটা সাপ রাখা ছিল, এটা একটা ডামি সাপ। আর এই স্নেকটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে দি অনলি পয়জনাস স্নেক অফ নরওয়ে। এভাবেই ঘুরতে ঘুরতে ম্যানশনটা পুরোপুরি ঘুরলাম, যত দেখছি ততই অবাক হয়েছে অনেস্টলি। আর ম্যানশনটা ঘুরতে ঘুরতে চলে গেলাম আমরা রেজিস্ট্যান্স মিউজিয়ামে, যেটা আমি আমার পরের ভিডিওতে দেখাবো। বাট আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।